দেশে ফিরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। সংসদে তুলে ধরলেন চীন মালয়েশিয়া সফরের বিষয়। আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। যদি ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। কেউ বার্থডে চমক, কাল মেসিকে ছাড়াই জর্ডানের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। সীমান্তে অব্যাহত বিএসএফ এর পুশিং চেষ্টা, হবিগঞ্জের টেলিয়াপাড়া দিয়ে কয়েকজনকে ঢোকাতে গেলে বিজিবির প্রতিরোধ। হামে 24 ঘন্টায় ময়মনসিংহে আরো 4 শিশু মৃত্যু, সারা দেশে প্রাণহানির 700 ছাড়ালো। ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি হাজার ছুঁই, নিখোঁজ প্রায় 60,000, বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে তিনি ফাতিহা পাঠের পর দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার বাংলাদেশ সময় 8:30টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা চীন থেকে দেশে ফেরেন। মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদের সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। ভালো কিছু অর্জন হলে সেটি কেবল দেশের মানুষের। সংসদে বিরোধী দলীয় নেতাসহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটিতে ভোট দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। তিনি বলেন, 1971 সালে জাতি ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। আগে এমন সরকারও ছিল যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো চেষ্টা করেনি। প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরকালে চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি বন্ধ করে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে বিরোধী দল সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। নিউজিল্যান্ডকে 5-1 গোলে বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নাম লেখালো বেলজিয়ানরা। প্রথমার্ধে মাত্র 1-0 গোলে এগিয়ে থাকলেও মাঠ জুড়ে ছিল বেলজিয়ামের একচেটিয়া আধিপত্য। বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিল নিউজিল্যান্ড, কিন্তু সেটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। দুই দলের শক্তির পার্থক্যটা স্পষ্ট করতে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বেলজিয়াম। কিউইদের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানে কমিয়েছে। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লিয়ার্ডো ট্রসার্ড।
স্কোরশিটে নাম লেখান কেভিন ডি ব্রুইনা। বদলি হিসেবে নেমে মাত্র 10 মিনিটে জাদুতে 1 গোল এবং 1 অ্যাসিস্ট করেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। এদিকে ইরানের সাথে 1-2 গোলের ড্রয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে গেছে মিশর। শেষ মুহূর্তে গোলের দেখা পেলেও অফসাইডে বাতিল হলে জয়ের স্বপ্নভঙ্গ হয় ইরানের। মেক্সিকোর গ্রুপ এইচ এর শেষ ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল ইয়ামালরা। ম্যাচের শুরু থেকে চলতে থাকে দু দলের আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু জালের দেখা পাচ্ছিল না কেউই। শেষ পর্যন্ত ম্যাচের ডেডলট ভাঙে 42 মিনিটে। অ্যালেক্স বাইনার গোলে এগিয়ে যায় স্পেন। এই গোলে বড় ভুল করেছেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ডান দিকে থেকে মার্কোস বল বাড়ান বাইনার উদ্দেশ্যে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরেই শট নেন বায়েনা। বলটি ঠেকালেও সেটি মুসলেরার হাত ফসকে খুঁজে নেয় জালের ঠিকানা। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া উরুগুয়ে। উল্টো স্পেন জয়ের দেখা না পেলে 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ামালের দল। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে কেপ ভার্দে এবার লিখেছে অবিশ্বাস্যরূপ কথা। গ্রুপ এইচ থেকে অপরাজিত থেকে রাউন্ড অফ 32-তে নাম লিখিয়েছে দলটি। স্পেন উরুগুয়েকে কাঁপিয়ে দিয়ে এবার বুক চিতিয়ে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে। একদিকে লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন, অন্যদিকে ব্লু শার্কসদের নতুন ইতিহাস লেখার স্বপ্ন। শেষ হাসি হাসবে কে, মেসি ম্যাজিক নাকি কেপ ভার্দের রূপকথা? মাত্র 5.5 লাখ মানুষের দেশ, জনসংখ্যায় বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম, কিন্তু মাঠে নামলে এরা যেন একটা চীনের প্রাচীর। প্রথমবার বিশ্বকাপে এসেই কাঁপিয়ে দিয়েছে এইচ গ্রুপ। স্পেনকে রুখে দিল গোলশূন্য ড্রয়ে, আর উরুগুয়ের মতো পরাশক্তিকে আটকে দিল 2-2 গোলে। সৌদি আরবের সাথে ড্র করে অপরাজিত থেকে নকআউটে পা রাখল এই জায়ান্ট কিলাররা। একেই বলে ফুটবলের আসল ম্যাজিক, যেখানে কাগজের হিসাব নিকাশ পাল্টে যায় এক নিমেষে। চলতি বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে এমন এক লড়াইয়ের মঞ্চ তৈরি হয়েছে যা কেউ স্বপ্নেও ভাবেনি। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা, আর তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আটলান্টিকের অপ্রতিরোধ্য দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা নির্ভর করছিল গ্রুপ এইচের 2 ম্যাচের উপর। সৌদির বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে কেপ ভার্দে, কিন্তু ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে, যার ফলে 1 পয়েন্ট যুক্ত হয় কেপ ভার্দের ঝুলিতে। টোটাল পয়েন্ট দাঁড়ায় 3। অবশ্য কেপ ভার্দের তাকিয়ে থাকতে হয়েছিল স্পেন উরুগুয়ের ম্যাচের দিকেও। সেই ম্যাচটিতে হারের স্বাদ পায় উরুগুয়ে, যার ফলে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে ঘরের বিমান ধরতে হলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। উরুগুয়ের হারেই কপাল খুলে যায় কেপ ভার্দের। সৌদির সাথে ড্র করার পরও ইতিহাস গড়ে নাম লেখায় রাউন্ড অফ 32-তে। নকআউটের মঞ্চ মানেই মরণবাচন লড়াই। সামান্যতম পা হরকালেই সোজা বাড়ির টিকিট। চাপটা তাই পুরোটাই লিওনেল মেসিদের কাঁধে। পুচকে দল ভেবে হালকাভাবে নিলেই বিপদ। স্কালোনির মাস্টার প্ল্যান কি পারবে কেপ ভার্দের এই ডিফেন্সের দেয়াল ভাঙতে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে আগামীকাল সকালে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুরুর একাদশে থাকবেন না লিওনেল মেসি। একাদশে বেশ কিছু পরিবর্তন আনবেন কোচ। বিপরীতে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসলে নিজেদের বিদায় রঙিন করতে চায় জর্ডান। বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে মুজনিবিন তারিকের পাঠানো প্রতিবেদন। লড়াইটা দুদলের জন্যই নিয়ম রক্ষার। টানা 2 জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা, বিপরীতে টানা 2 হারে বিদায় প্রায় নিশ্চিত অভিষেক বিশ্বকাপ খেলা জর্ডানের। এমন নিরুত্তাপ ম্যাচ নিয়েও সতর্কতার কমতি নেই কোচ লিওনেল স্কালোনির। কানসাসে সবশেষ অনুশীলনে ঝালিয়ে নিয়েছেন দলের রিজার্ভ বেঞ্চ, পরখ করে নিয়েছেন বিকল্প একাদশ। গোলপোস্টে হুয়ান মুসো ঘাম ঝরালেও আসরে ক্লিন শিট রাখা এমিলিয়ানো মার্তিনেজকেই দেখা যেতে পারে একাদশে। চোট কাটিয়ে মন্তিয়েলের ফেরা রক্ষণে দেবে স্বস্তি। মাঝমাঠে লিয়ান্দ্রো পার্তেস অনুশীলন করেছেন হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়। সঙ্গে ছিলেন বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা জিওভানি লো সেলসো, জুলিয়ানো সিমিওনো ও ভ্যালেন্তিন বার্কো। সবচেয়ে বড় চমক দেখা যেতে পারে আক্রমণ ভাগে। শুরুর একাদশে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। বিকল্প হিসেবে ম্যাচ শুরু করতে পারেন নিকো পাজ, আর লাউতারোর পরিবর্তে দেখা যাবে হুলিয়ান আলভারেজকে। সব মিলে সামনের কঠিন লড়াইয়ের কথা ভেবে বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার লক্ষ্য আর্জেন্টিনা কোচের।
Cuando no juegan son los primeros en entrenar el otro día. মেসি প্রথমার্ধে খেলছে না। যেসব খেলোয়াড়ের খেলার কথা রয়েছে তারা খেলার মতো সম্পূর্ণ ফিট, তারা এই দলেরই অংশ। কেবল তারা বেঞ্চে বসে আছে বলেই নয়, বরং আমি মনে করি তারা এটার যোগ্য। তারাও অসাধারণ খেলোয়াড়। Creo que lo merecen. Son grandes jugadores también. নিজেদের প্রথম বিশ্বকাপ অভিযানে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়ে আসরের শেষটা রঙিন করতে চায় দলটি, যে পরিকল্পনার মূল ভূমিকায় থাকবেন মুসা আল তামারি এবং আলী ওয়াল ওয়ানের মতো তারকারা। প্রথম 2 ম্যাচে 5 গোল হজম করা জর্ডানের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট। ডিফেন্স সামলে তাই কাউন্টার অ্যাটাকই হবে দলের কৌশল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন দল, তাদের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, তবে আমরাও সেরাটা দিতে চাই আর নিজেদের শেষটা সুন্দর করতে চাই। এটাই হতে যাচ্ছে দু দলের প্রথম লড়াই। এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও জর্ডান। বিশ্বকাপে হারানোর কিছু নেই জর্ডানের, তবে তাদের সামনে আছে অনুপ্রেরণার একটি গল্প। 2022 বিশ্বকাপে প্রতিবেশী দেশ সৌদি আরব হারিয়েছিল আর্জেন্টিনাকে, যে মন্ত্রে উজ্জীবিত হয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার পরিকল্পনা জর্ডানের। বিপরীতে দলের স্পিরিট ও মোমেন্টাম নষ্ট করতে চায় না আর্জেন্টিনা, তাই প্রতিপক্ষকে বেশ ভালোভাবে সমীহ করছে কোচ লিওনেল স্কালোনি শিষ্যরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। সীমান্তে অব্যাহত বিএসএফ এর পুশিং চেষ্টা, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানোদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায় শুক্রবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার সীমান্ত দিয়ে বেশ কয়েকজনকে বাংলাদেশ ভূখণ্ডে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। ভুক্তভোগী ভারতীয় নাগরিকদের রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে সীমান্তের এপারে পুশিংয়ের চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রচেষ্টা প্রতিহত করে। এদিকে পুশিং ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। হামে মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। গত 24 ঘন্টায় ময়মনসিংহে হাম উপসর্গে 4 শিশুর প্রাণ গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছেন 94 জন। গত 24 ঘন্টায় 16 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া হামে আক্রান্ত রোগীদের নিয়ে ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট হওয়ায় রোগী এবং স্বজনদের ভোগান্তি বেড়েছে। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসবো। নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ। নোয়াখালীর চিত্র কেমন, সেখানে হামের প্রকোপ ঠিক কতটা এবং হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে, চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? আমি এখন আছি নোয়াখালী জেনারেল হসপিটালে, আর আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে হামের যে প্রাদুর্ভাব বা হামের রোগীর সংখ্যা কেমন সেটি নিশ্চয়ই আপনি কিছুটা আঁচ করতে পারবেন। এখানে সিভিল সার্জন যেটি বলছেন বা এই হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক তিনি যেটি বলছেন যে গেল 24 ঘন্টায় এই হাসপাতালে নতুন করে 43 জন হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এই হাসপাতালে বর্তমানে 137 জন হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তবে আপনাকে দেখাচ্ছি যে আসলে খুব গাদাগাদি করে ফ্লোরে কোথাও টিল ধরা ঠাঁই নেই, মানে একেবারে গাদাগাদি করে মানুষ চিকিৎসা নিচ্ছে হাম উপসর্গ যারা আছে। তবে এখানে একটা জিনিস অ্যালার্মিং সেটি হচ্ছে এখানকার রোগীরা বেশি উদ্বিগ্ন সেটি হচ্ছে যে আসলে হসপিটালে ডায়রিয়া এবং হামের যে রোগী তারা আসলে একই জায়গায় চিকিৎসা নিচ্ছে। সেক্ষেত্রে হামা এবং ডায়রিয়া উভয় একে অপর সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এখানে চিকিৎসক এবং যে নার্স সংখ্যা সেটি আসলে একেবারে অপ্রতুল। তো সব মিলিয়ে ডাক্তাররা চেষ্টা করছেন এখানকার যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত নোয়াখালীতে 4 জন হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। সবুজ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসব করল গুলশান সোসাইটি। সামাজিক দায়বদ্ধতা থেকেই এমন আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎসবে নানা রকমের ফল পেয়ে উৎসবে মাতে শিশুরা। সব ফল 2 হাতে নিতে বেশ কষ্টই হচ্ছে এসব কোমলমতিদের, তবে বয়েনার কষ্ট উবে গেছে আম কাঁঠালের ঘ্রাণে। যে স্যার ম্যাডামরা কাঁঠাল আমরা সেগুলো দিছে ফল উৎসব। হ্যাঁ, কি হলো আজকে ফল উৎসব।
এত ফল যেসব শিশু নিতে পারছেন না তাদের জন্য গাড়িতে করে পৌঁছানো হচ্ছে বাসায়। আমাকে একটা কাঁঠাল দিয়েছে, আরো কি দেবে? আরো অনেক ফল ফুল দেবে। সকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে শুরু হয় এই ফল উৎসব। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এলাকার রিকশা চালকরাও যোগ দেন ফল উৎসবে। তাদের সহায়তা করার আনন্দ ছড়িয়ে পড়ে সমাজের নানা অভাব অনটন থেকে দূরে থাকা শিশুদের মধ্যেও। Let us try to make the world a better place by at least giving them a moment of happiness by sharing the fruits we have. গুলশান সোসাইটি বলছে এই উদ্যোগ অনেকটাই প্রতীকী, যেন সত্যিকার অর্থেই সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে বিত্তশালীরা, সেই সচেতনতা আর বোধ তৈরিতেই এই ফল উৎসব। এটার মধ্যে দিয়ে কিন্তু যে আমরা যে খুব একটা বড় কাজ করলাম সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকের মধ্যে আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ, আমাদের যারা দরিদ্র মানুষ, তাদের মধ্যে হক আছে। এবং আমি যদি আমার পাশের বাসার মানুষ যদি না খেয়ে থাকে আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সুতরাং এটা তাদের কোনো প্রতি আমাদের কোনো অনুগ্রহ না, এটা তাদের অধিকার। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন উৎসব আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমার মনে হয় এটা একটা কন্ট্রিবিউশন, এবং আমরা চাই পুরো গুলশান, বনানী এবং অন্যান্য সোসাইটির সব মানুষ, সারা বাংলাদেশের মানুষ এই উদ্যোগে নেমে আসুক। যারা সমাজের বিত্তবান এবং যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছে সকলে এগিয়ে আসবে। যেমন এবছর আমাদের সভাপতি মহোদয় 200 কেজি আম দিয়েছেন, আমাদের ফারজানা আপা উনি 200 কেজি আম দিয়েছেন, আরও এলিট ফোর্স আমাদের 250 কাঁঠাল দিয়েছে, অনেকে নগদ অর্থ দিয়েছে, আমাদের এই পার্কে কাঁঠাল হয়েছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। জোরালো ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নতুন সংকট লুটপাট। দুর্যোগের সুযোগ নিয়ে দোকানপাট, শপিং মলে লুটতরা চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে দেশটির সরকার। এদিকে উদ্ধার কাজে এখনও হিমশিম অবস্থা। যোগ দিয়েছে বিভিন্ন দেশের 30টির বেশি দল। এই পর্যন্ত উদ্ধার হয়েছে 920 জনের মরদেহ। জাতিসংঘের সংখ্যা এখনও নিখোঁজ প্রায় 60,000 মানুষ। ভয় আর আতঙ্কে খোলা আকাশের নিচে অবস্থান হাজার হাজার মানুষের। একের পর এক দোকান, গুদাম ও সুপারমার্কেট থেকে লুট হচ্ছে খাদ্যদ্রব্য সহ নানা পণ্য। কেউ বস্তায় ভরে, কেউ বা থলিতে, আবার কেউ খালি হাতে যা পাচ্ছেন তাই নিয়েই যাচ্ছেন। এ দৃশ্য ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার। দুর্যোগের মধ্যেই মানুষের বেপরোয়া আচরণে বিশৃঙ্খল এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। লুটপাট বন্ধে এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। এদিকে বিপর্যস্ত ভবনের নিচে এখনও চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। জাতিসংঘের দাবি এই সংখ্যা প্রায় 60,000। এখনও জীবিতদের উদ্ধারের আশায় দিনরাত অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বের করা হচ্ছে একের পর এক মরদেহ। নিখোঁজ স্বজনদের সন্ধানে নির্ঘুম রাত পার করছে ভেনেজুয়েলার মানুষ। এখনও অনুভূত হচ্ছে আফটার শক। আতঙ্কে বাড়িঘর ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে অনেকেই। আমরা রাস্তায় ঘুমাচ্ছি, খাবারের জন্য হন্যে হয়ে ঘুরছি। আমাদের কোনো বাড়ি নেই, মাথা গোজার ঠাঁই নেই। পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়েছে। এখনো বহু শিশুসহ অসংখ্য মানুষের কোনো খোঁজ মেলেনি। আমরা স্রেফ বেঁচে থাকার লড়াই করছি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে জর্জরিত লাতিন আমেরিকার দেশটির সহায়তা এগিয়ে এসেছে অনেক দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স, তুরস্ক, সুইজারল্যান্ড সহ আরও অনেক কয়েকটি দেশ খাবার, বিশুদ্ধ পানি আর উদ্ধারকারী দল পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 1600-রও বেশি উদ্ধারকর্মী, 100টি প্রশিক্ষিত কুকুর সহ মোট 30টি বিশেষ উদ্ধারকারী দল এখনও ভেনেজুয়েলায় অবস্থান করছে। ভেনেজুয়েলায় জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তায় $15 মিলিয়ন বরাদ্দ দিয়েছে জাতিসংঘ। আক্রান্তদের চিকিৎসা সেবা, আশ্রয় ও খাদ্য সহায়তায় বিভিন্ন দেশ এগিয়ে এসেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে ভেনেজুয়েলায় 10,000-এরও বেশি পরিবারের জন্য 2 মাসের খাবারের মজুদ রয়েছে তাদের কাছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জোড়া ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলার, যার মধ্যে দ্বিতীয়টি হল দেশটির ইতিহাসে 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী কম্পন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।